আগে গ্রুপটা সম্পর্কে পড়েছি যখন এই যে লকডাউন হয়নি তখন আমরা গ্রুপ পড়েছি, তারপরে সাব গ্রুপ পড়েছি, গ্রুপ হয়ে গেছে, সাব গ্রুপ হয়ে গেছে, সাইক্লিক গ্রুপ হয়ে গেছে, তারপরে কোসেট, লেফট কোসেট, রাইট কোসেট, তারপরে ধরো অর্ডার অফ এ গ্রুপ, অর্ডার অফ এন এলিমেন্ট, এই জিনিসগুলো মোটামুটি আমরা শিখে এসছি। তো এবারে আমরা এই যে জিনিসগুলো শিখে এসছি সেই থিওরেমগুলো বা সেই অঙ্কগুলো আশা করি সবার কম বেশি মনে রয়েছে। ওই থিওরেম ওই পার্টগুলোর কিছু কিছু স্টেটমেন্ট আমাদের কাজে লাগবে। তো আজকের আমরা নর্মাল সাবগ্রুপটা একটু দেখবো, ঠিক আছে? নর্মাল সাবগ্রুপটা আমি আজকে তোমাদের ক্লাসে করাচ্ছি। তো নর্মাল সাবগ্রুপ জানতে গেলে আমাদেরকে একটু সাবগ্রুপ সম্পর্কে জানা দরকার। তো সাবগ্রুপ আমি অলরেডি তোমাদের ক্লাসে করে দিয়ে এসেছি, সুতরাং তোমরা ভালো করে দেখে নেবে এবং আশা করবো সবাই বুঝেছো। তো আজকে আমি এই জন্য নর্মাল সাবগ্রুপটা ডিসকাস করছি, ঠিক আছে? তো নর্মাল সাবগ্রুপ বলতে কি বুঝি সেটা আমি আগে বলছি। নর্মাল সাবগ্রুপ, নর্মাল সাবগ্রুপ বলতে আমরা কি বুঝি সেটা আমি আগে একটু দেখছি, ঠিক আছে? এ সাবগ্রুপ, a subgroup capital H of a group capital G is said to be a normal subgroup. Normal subgroup, a subgroup capital H of a group capital G is said to be a normal subgroup of capital G if AH equal to HA, কি বললাম? A subgroup capital H of a group capital G is said to be a normal subgroup of capital G if AH equal to HA হবে for all A belongs to capital G। যদি এমনটা হয় তখন আমরা কি বলবো? ওই সাবগ্রুপটাকে কি বলবো? একটা নর্মাল সাবগ্রুপ বলবো। দেখেই বুঝতে পারছি এখানে লেফট কোসেট আর রাইট কোসেটের কথা বলা হয়েছে। তাহলে নর্মাল সাবগ্রুপ হতে গেলে লেফট কোসেট আর রাইট কোসেটটাকে ইকুয়াল হতে হবে। যদি এমনটা হয় ফর অল এ বিলংস টু জি, যদি এমনটা হয় তখন আমরা কি বলবো? না, এটা একটা ওই সাবগ্রুপটাকে আমরা কি বলবো? একটা নর্মাল সাবগ্রুপ বলবো, ঠিক আছে? এখানে একটা জিনিস একটু মনে রাখা খুব দরকার, যে যেটা আমরা প্রায় ইউজ করব, আমি নোট আকারে লিখলাম। এই যে এ এইচ ইকুয়াল টু আমরা এইচ এ লিখছি, এটা ডাজ নট ইমপ্লাই, এটা কখনো এমন ইমপ্লাই করে না এ এইচ ইকুয়াল টু এইচ এ ফর অল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। তাহলে কি বললাম? এই যে এইচ ইকুয়াল টু এইচ এ, এটা কখনো ইমপ্লাই করে না এইচ ইকুয়াল টু এইচ এ ফর অল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ, বাট এ এইচ ইকুয়াল টু এইচ এ ইমপ্লাই করে, কিটা ইমপ্লাই করে না? ফর অল এইচ বিলংস টু capital H, for all H belongs to capital H, AH equal to H1A for some H1 belongs to capital H, for some H1 belongs to capital H। তাহলে কি বললাম? না, AH equal to H এ এটা কখনো ইমপ্লাই করে না যে AH equal to H হবে for all H belongs to capital H, ওকে? But AH equal to H এটা কি ইমপ্লাই করে? for all H belongs to capital H, AH equal to H1A for some H1 belongs to capital H। এগুলো বেশি কিছু আমি ডিটেইলসে বলছি না কিভাবে এসেছে, বিকজ এগুলো সব লেফট কোসেট আর রাইট কোসেট প্রপার্টি ওখানে আমি বলে এসেছিলাম সব, ওখান থেকেই আমি বলে দিলাম। জাস্ট এইগুলো প্রয়োজন এই মুহূর্তে, তাই আমি একটু লিখে দিলাম, ওকে? আচ্ছা, তাহলে এই টোটাল মোটামুটি জানলেই আমাদের সাবগ্রুপের নর্মাল সাবগ্রুপটা আমরা শুরু করতে পারবো। আস্তে আস্তে আমরা এই থিওরেম, বেশ কিছু অঙ্ক এরকম আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো, ঠিক আছে? ওকে, আমরা এই ছোট্ট থিওরেমটা একটু দেখি কি বলেছে। এই ছোট্ট থিওরেমটা দিয়েই আমরা নর্মাল সাবগ্রুপটা শুরু করি, ঠিক আছে? থিওরেমটা খুবই ছোট্ট কিন্তু খুব স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর কাজে লাগে আমাদের। কি বলেছে? এভরি সাবগ্রুপ অফ এ কমিউটেটিভ গ্রুপ ক্যাপিটাল জি ইজ এ নর্মাল সাবগ্রুপ। তাহলে একটা গ্রুপ যদি কমিউটেটিভ হয় তাহলে তার প্রত্যেকটাই সাবগ্রুপ কি হবে? একটা করে নর্মাল সাবগ্রুপ হবে। তাহলে থিওরেমের স্টেটমেন্টটা কি বলেছে? একটা গ্রুপ সেটা যদি কমিউটেটিভ হয় তাহলে কি হবে না? তার প্রত্যেকটা সাবগ্রুপ
কি হয়ে যাবে না নরমাল সাবগ্রুপ হবে। ওকে, এটা আমাদেরকে দেখাতে বলেছে। তাহলে এটা স্টেটমেন্টটা খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে দাও, খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, প্রায় আমাদের কাজে লাগে। বলছে একটা গ্রুপ যদি কমিউটেটিভ হয় তার প্রত্যেকটা সাবগ্রুপে কি হবে, একটা নরমাল সাবগ্রুপ হবে। ঠিক আছে, ওকে, কিভাবে প্রুফটা করব আমরা দেখি। খুব ছোট্ট একটা প্রুফ, কিভাবে প্রুফটা করা যায় দেখা যাক। ওকে, ধরে নিলাম লেট ক্যাপিটাল H be a subgroup of capital G. Let capital G be a subgroup of capital G where G is a commutative group. Where capital G is a commutative group. Okay, তাহলে আমরা কি ধরে নিলাম, H হচ্ছে একটা সাবগ্রুপ কার G এর, যেখানে G টা কি না একটা কমিউটেটিভ গ্রুপ। ওকে, G টা হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ। লেট একটা এলিমেন্ট তুললাম G থেকে, লেট A belongs to capital G। তাহলে একটা এলিমেন্ট তুললাম কোথা থেকে, G থেকে। এবারে দুটো সেট আমরা কনস্ট্রাক্ট করলাম, ঠিক আছে। দেন AH ইকুয়াল টু দুটো কোসেট আর কি, আমরা এই দুটো কোসেটকে সেট আকারে কনস্ট্রাক্ট করছি। দেন AH ইকুয়াল টু আমরা লিখতে পারি AH such that H belongs to capital H, আমরা এভাবে লিখতে পারি। and HA এটাকে আমরা লিখতে পারি HA such that H belongs to capital H। দুটো সেটকে আমরা এভাবে কনস্ট্রাক্ট করলাম। তাহলে কি বললাম, AH ইকুয়াল টু এভাবে সেটটাকে নিয়েছি, দুটো কোসেট লেফট রাইট কোসেট দুটোকে এভাবে আমরা ডিফাইন করেছি। ওকে, এইবারে Gটা কি ছিল, কমিউটেটিভ গ্রুপ। Gটা কি ছিল, কমিউটেটিভ গ্রুপ। এই প্রপার্টিটাকে কাজে লাগাবো না, সিন্স capital G is a commutative group, তাহলে G টা যেহেতু কমিউটেটিভ গ্রুপ, তাহলে আমরা বলতে পারি নিশ্চয়ই AH equal to HA for all H belongs to capital H। যেহেতু G টা কমিউটেটিভ গ্রুপ, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি যে AH equal to HA for all H belongs to capital H, কমিউটেটিভ প্রপার্টি। ওকে, এইবারে যদি এমনটা হয় তাহলে ফর অল H belongs to capital H, যে কোনো H এর জন্য হচ্ছে। আবার এটাকে আমরা আরবিটারি নিয়েছি, তাহলে AH equal to H এ যদি হয়ে থাকে, এটা আরবিটারি আর ফর অল H belongs to capital H, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি না AH equal to HA। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, AH equal to HA for all A belongs to capital G, for all A belongs to capital G। এইবারে আমরা নরমাল সাবগ্রুপের যখন ফার্স্ট ডেফিনেশনটা পড়ে এসেছিলাম, কি বলেছিলাম না AH ইকুয়াল টু যদি HA হয় ফর অল A বিলংস টু ক্যাপিটাল G, তখন আমরা কি বলছিলাম না H টাকে একটা নরমাল সাবগ্রুপ বলছিলাম। তাহলে এখান থেকে আমরা কি বলে দেব, H টা হচ্ছে একটা নরমাল সাবগ্রুপ। তাহলে এটা ইমপ্লাই করছে কি ক্যাপিটাল H ইজ এ নরমাল সাবগ্রুপ অফ ক্যাপিটাল G, নরমাল সাবগ্রুপ অফ ক্যাপিটাল G। ব্যাস, প্রুফটা হয়ে গেল, ছোট্ট একটা প্রুফ। এবারে আমরা ইনডেক্স ব্যাপারটা কি একটু দেখে নিই। ইনডেক্স, ঠিক আছে, এটা একটু জানা দরকার, যদিও এটা আগে আমি লিখিয়ে এসেছি তোমাদের ক্লাসে। ইনডেক্স বলছে এমনটা, লেট ক্যাপিটাল G বি এ গ্রুপ। তাহলে ক্যাপিটাল Gটাকে একটা কি নিলাম, গ্রুপ নিলাম, ঠিক আছে। এন্ড ক্যাপিটাল H বি এ সাবগ্রুপ, capital H be a subgroup, okay, কার of capital G, H be a subgroup of capital G। তাহলে কি বললাম, H হচ্ছে একটা গ্রুপ নিলাম, আর সরি G একটা গ্রুপ নিলাম, আর H টা কি নিলাম, সাবগ্রুপ অফ G এর নেব। ওকে, ইনডেক্স বলছে তার যতগুলো লেফট কোসেট থাকবে সেই নাম্বারটাকে আমরা বলি ইনডেক্স। হ্যাঁ, সেটা রাইট কোসেটের জন্য ট্রু। তাহলে কি বললাম, যতগুলো তার লেফট কোসেট আছে বা যতগুলো তার রাইট কোসেট রয়েছে সেই নাম্বারটাকে বলা হয় ইনডেক্স। ওকে, তাহলে সেটাকে যদি আমরা লিখতে যাই তাহলে একই ব্যাপার। দেন the number of left coset, the number of left cosets, the number of left cosets, অথবা এটা রাইট হয় রাইট কোসেটস, the number of left cosets অথবা রাইট কোসেট, যেটা ভাববো সেটাই হবে, of capital H in capital G is said to be the index of capital H
ইন ক্যাপিটাল জি। ওকে, তাহলে কি বললাম, জি যদি একটা গ্রুপ হয়, এইচ যদি একটা সাবগ্রুপ হয়, তাহলে তার যতগুলো লেফট কোসেট রয়েছে বা রাইট কোসেট রয়েছে, অবভিয়াসলি এগুলো ডিস্টিংক্ট হতে হবে। যতগুলো তার ডিস্টিংক্ট লেফট কোসেট বা ডিস্টিংক্ট রাইট কোসেট রয়েছে, সেই নাম্বারটাকে আমরা কি বলি, ইন্ডেক্স বলি। ওকে, অঙ্কটা একটু দেখি কি বলেছে। লেট জি, ক্যাপিটাল জি বি এ ফাইনাইট গ্রুপ। জি যদি একটা ফাইনাইট গ্রুপ হয় and capital H is a subgroup of capital G, capital H টা যদি একটা সাবগ্রুপ হয় G এর, দেন ওদের ইনডেক্সটা কি হবে, অর্ডার অফ G বাই অর্ডার অফ H। তাহলে ইনডেক্সটা কি বলছে, কি হবে, অর্ডার অফ G বাই অর্ডার অফ H। ওকে, তাহলে কি বলেছে, G যদি একটা ফাইনাইট গ্রুপ হয়, H যদি তার একটা সাবগ্রুপ হয়, তাহলে অর্ডার অফ ওদের ইনডেক্সটা কি হবে, অর্ডার অফ G বাই অর্ডার অফ H। ওকে, চলো এটা একটু সলিউশনটা করা যাক। ওকে, আমি ধরে নিলাম লেট A1H A2H ডট ডট করে চলছে AMH। ওকে, ধরে নিলাম A1H A2H ডট ডট করে চলছে AMH be the complete list of distinct left cosets, okay, of distinct left cosets of capital H in capital G। ওকে, তাহলে কি ধরলাম না, A1H A2H ডট ডট করে চলছে AMH, এরা হচ্ছে কমপ্লিট লিস্ট কার না, ডিস্টিংক্ট লেফট কোসেট এই G এর। ওকে, তো ব্যাপারটা এমনটা দাঁড়াচ্ছে, ধরো আমরা ধরে নিলাম এইটা হচ্ছে G সেটটা টোটালটা, এইগুলো হচ্ছে এক একটা তার কোসেট। এটা ধরলাম A1H, এটাকে ধরলাম আমরা A2H, এভাবে চলছে, এইরকম ভাবে চলছে টোটালটা, এটা গোটাটা হচ্ছে ক্যাপিটাল জি, আর এটা ধরলাম আমরা AMH, এভাবে চলছে। তাহলে যদি এমনটা হয়, আমরা বলতে পারি না, তার মানে আলটিমেট কি হচ্ছে, কোসেট গুলো হচ্ছে ওই জি সেটটা এক একটা করে পার্টিশন, জি সেটটা এক একটা করে হচ্ছে পার্টিশন, এগুলো ফ্যামিলি অফ পার্টিশন, এগুলো টোটালটা। যদি এমনটা হয়, তাহলে এই টোটাল জি সেটটা আলটিমেট ইকুয়াল টু কি হবে, এই যে কোসেট গুলো নিয়েছি এদের ইউনিয়ন যদি করে দিই সবগুলো, তাহলে আমি টোটাল জি সেটটা পেয়ে যাব। তাহলে ক্যাপিটাল জি ইকুয়াল টু আমি লিখতে পারি A1H ইউনিয়ন A2H ইউনিয়ন ডট ডট করে চলছে ইউনিয়ন AMH, এভাবে লিখতে পারি। ওকে, এইবারে জি এর অর্ডার, ভালো করে ব্যাপারটা বোঝো, অর্ডার অফ জি মানে জি এর জি সেটটার মধ্যে যতগুলো এলিমেন্ট রয়েছে, তাহলে অর্ডার অফ জি ইকুয়াল টু নিশ্চয়ই এই যে প্রত্যেকটা কোসেট গুলো নিয়েছি এদের যে অর্ডার হবে, সেই অর্ডার গুলোর যোগফলের সঙ্গে সমান হবে টোটাল জিটা। আবার বলছি, জি সেটটার এক একটা করে পার্টিশন, তো এগুলো কোসেট মানেই এখানে পার্টিশন, তাহলে জি সেটটার এক একটা যেহেতু এগুলো কোসেট, তাহলে টোটাল জি সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট রয়েছে সেটা কার সঙ্গে ইকুয়াল হবে না, এই যে আলাদা আলাদা করে পার্টিশন করেছি এদের প্রত্যেকের অর্ডার যদি নিয়ে তাদের যোগফল করি, তাহলে আলটিমেট টোটাল জি এর সঙ্গে ইকুয়াল হবে। তাহলে যদি তাই হয়, এখান থেকে আমরা লিখতে পারি অর্ডার অফ জি ইকুয়াল টু, তাহলে অর্ডার অফ A1H প্লাস অর্ডার অফ A2H প্লাস ডট ডট করে চলছে অর্ডার অফ AMH, এভাবে। ওকে, এটা একটা নোটেশন, এভাবে লেখা হয় বা ও অফ জি দিয়েও লেখা যেতে পারে। আচ্ছা, এইবারে যদি এমনটা হয়, আমরা কি শিখে এসেছিলাম না, প্রত্যেকটা কোসেটের মধ্যে লেফট কোসেট হোক বা রাইট কোসেট হোক, প্রত্যেকটা লেফট কোসেটের মধ্যে, আমি এখানে লেফট কোসেট দিয়েছি, লেফট কোসেট নিয়ে আমি বলছি, প্রত্যেকটা লেফট কোসেটের মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্ট থাকে। আবার যেটা সাবগ্রুপ হয়, এইচটা হচ্ছে একটা নিজে সাবগ্রুপ, তাহলে এইচটা কি হচ্ছে নিজেও একটা লেফট কোসেট। এটা আমরা কোসেটে পড়ে এসেছিলাম যে প্রত্যেকটা লেফট কোসেটের মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্ট রয়েছে, এমন একটা থিওরেম ছিল, সেম কার্ডিনালিটি হবে। লেফট কোসেট হোক বা প্রত্যেকটা লেফট কোসেট হোক বা প্রত্যেকটা রাইট কোসেট হোক, আমরা আগে থিওরেম পড়েছিলাম যে সেম কার্ডিনালিটি হবে, মানে প্রত্যেকটার মধ্যে সেম সংখ্যক নাম্বার অফ এলিমেন্ট রয়েছে। তাহলে আবার কি হচ্ছে, এইচ নিজেও একটা লেফট কোসেট। ওকে, যদি এমনটা হয়, তাহলে যেহেতু এইচ নিজেও একটা লেফট কোসেট, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি অর্ডার অফ জি ইকুয়াল টু, এইটার জায়গায় আমরা লিখতে পারি অর্ডার অফ এইচ প্লাস অর্ডার অফ এইচ প্লাস ডট ডট করে চলছে অর্ডার অফ এইচ। এমনটা কেন এটা লিখতে পারছি না, অর্ডার অফ A1H এর মধ্যে যতগুলো এলিমেন্ট রয়েছে, অর্ডার অফ এইচ এর মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্ট রয়েছে। আমার এখানে এলিমেন্ট কি সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে কতগুলো এলিমেন্ট রয়েছে সেটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লেফট কোসেট, এই যে A1H, এই লেফট কোসেটের মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে সেটা ইম্পর্টেন্ট নয় এই মুহূর্তে, ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা লেফট কোসেটের মধ্যে কটা করে এলিমেন্ট রয়েছে সেটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমি আলটিমেট এটা লিখতে পারি কতগুলো রয়েছে না
m টাইমস রয়েছে, তার মানে আলটিমেট অর্ডার অফ g ইকুয়াল টু m অর্ডার অফ h, তার মানে আলটিমেট অর্ডার অফ g বাই অর্ডার অফ h ইকুয়াল টু m। আচ্ছা m মানে কি না যতগুলো লেফট কোসেট ছিল নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট, তাহলে আলটিমেট নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেটস অফ ক্যাপিটাল H ইন ক্যাপিটাল G, নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেটস অফ ক্যাপিটাল H ইন ক্যাপিটাল G। তাহলে এটাই হচ্ছে কি ইনডেক্সটা। ইনডেক্স মানে তো এটাই বলেছিলাম যে ইনডেক্স মানে আমি প্রথমে যখন ইনডেক্সের ডেফিনিশনের আগে দেখালাম ইনডেক্স মানে কি বলেছিল যে তার যতগুলো নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট রয়েছে, তার মানে এটাই হচ্ছে ইনডেক্স। তার মানে আমি বলতে পারি দেয়ারফর G এর ইনডেক্সটা হচ্ছে অর্ডার অফ G বাই অর্ডার অফ H অথবা অর্ডার অফ G বাই অর্ডার অফ H, একই ব্যাপার। নোটেশন এই দুটো জাস্ট সেম জিনিস, নোটেশনটা এভাবে দেয়া হয়, ব্যাস অঙ্কটা হয়ে গেল কমপ্লিট। দেখি খুব ভালো একটা থিওরেম 2006 একবার এসেছিল থিওরেমটা সিউতে। কি বলেছে, লেট ক্যাপিটাল H বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ ক্যাপিটাল G। H যদি একটা সাবগ্রুপ হয়, G যদি একটা গ্রুপ হয়, তাহলে H হচ্ছে একটা সাবগ্রুপ কার G এর, এন্ড ইনডেক্সটা বলেছে 2, যদি ইনডেক্সটা 2 হয় দেন H ইজ নরমাল সাবগ্রুপ অফ ক্যাপিটাল G, তখন কি হবে H টা নরমাল সাবগ্রুপ হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। বলছে যদি H টা একটা G এর সাবগ্রুপ হয় আর সঙ্গে তাদের ইনডেক্সটা যদি 2 হয়, H টা যদি G এর একটা সাবগ্রুপ হয় আর যদি তাদের ইনডেক্সটা 2 হয়, তার মানে তখন কি হবে H টা একটা নরমাল সাবগ্রুপ হবে। ঠিক আছে, চলো এটা প্রুফটা করা যাক। কিভাবে প্রুফটা করা যায় দেখা যাক। প্রুফ, তাহলে আমাকে এখানে কোশ্চেনে আমাদের ইনডেক্সটা কি বলে দিয়েছে, ইনডেক্সটা বলে দিয়েছে কত 2, তাহলে ইনডেক্সটা যেহেতু 2 তার মানে ইনডেক্সের ডেফিনিশন অনুযায়ী আমরা কি বলতে পারি না এর মধ্যে ডিস্টিংক্ট লেফট কোসেট রয়েছে H এর কটা, দুটো। এখান থেকে আমরা কি বলতে পারি না ডিস্টিংক্ট লেফট কোসেট রয়েছে কটা, দুটো, যেহেতু ইনডেক্সটা 2। বা আমরা এটাকে রাইট কোসেটও বলতে পারি, আমি লেফটটা নিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেটস H2, নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেটস H2। ওকে, এটাকে রাইট কোসেটও বলা যায়, লেফট কোসেটস নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট হচ্ছে 2। এইবারে এটাকে আমরা রাইট দিয়েও বলতে পারি। আচ্ছা, যে দুটো লেফট কোসেট রয়েছে ব্যাপারটা এভাবে ভাবা যাক, এইটা হচ্ছে টোটাল জিটা হচ্ছে একটা সেটটা, ওকে, আর এইচটা এখানে কি বলে দিচ্ছে সাবগ্রুপ, এইচটা জি এর একটা সাবগ্রুপ। তাহলে এইচটা যদি জি এর একটা সাবগ্রুপ হয় তার মানে নিশ্চয়ই এইচটা নিজে একটা লেফট কোসেট। ওকে, তাহলে এখান থেকে এই পোরশনটাকে আমরা ধরলাম ক্যাপিটাল এইচ। তাহলে এইচটা যদি নিজে একটা লেফট কোসেট হয়ে থাকে তাহলে বাকি পার্টটা দুটোই লেফট কোসেট রয়েছে, তার মানে নিশ্চয়ই বাকি এই পার্টটাকে হতে হবে জি মাইনাস এইচ। সেটাকে যদি আমরা ভাবি তাহলে জি মাইনাস এইচ, তার মানে আলটিমেট এখানে দুটো লেফট কোসেট রয়েছে, একটা কি এইচ আর একটা হচ্ছে জি মাইনাস এইচ। তাহলে আমি এখান থেকে বলতে পারি নাও এইচ অ্যান্ড জি মাইনাস এইচ আর টু লেফট কোসেট, ওকে, দুটোকে আমরা লেফট কোসেট দিলাম, একটাকে কি নিলাম এইচ দিলাম আর একটা জি মাইনাস এইচ নিলাম, যেহেতু এখানে দুটো লেফট কোসেট রয়েছে আর কোনো লেফট কোসেট নেই। আচ্ছা, কারণ এইচটা যেহেতু একটা সাবগ্রুপ তাহলে ওটা নিজেই একটা লেফট কোসেট হবে জি, আর তাহলে এইচটা যদি লেফট কোসেট হয়ে যায় তার মানে সে পড়ে থাকছে কি জি মাইনাস এইচটা। ওকে, এইবারে আমরা কি করলাম একটা এলিমেন্ট ধরলাম, লেট এ বিলংস টু ক্যাপিটাল এইচ। এটা যদি এইচ এর এলিমেন্ট হয় দেন আমরা লিখতে পারি এ এইচ ইকুয়াল টু এইচ অ্যান্ড এইচ এ ইকুয়াল টু এইচ। কিভাবে লিখলাম এটাকে আমরা লিখতে পারি, দেখো এইচটা, এইচ হচ্ছে একটা সাবগ্রুপ জি এর, তাহলে এইচটা যদি জি এর একটা সাবগ্রুপ হয়, এইচটা কি জাস্ট আমি রাফলি একটু দেখাচ্ছি, এইচ হচ্ছে একটা সাবগ্রুপ কার অফ ক্যাপিটাল জি। তাহলে এইচটা যদি জি এর একটা সাবগ্রুপ হয় তার মানে নিশ্চয়ই এইচটা একটা গ্রুপও হবে, এইচ একটা গ্রুপ হবে। এইবারে আমরা এখানে এ এলিমেন্টটা তুলেছি কোথা থেকে, এইচ থেকে, তাহলে এ বিলংস টু ক্যাপিটাল এইচ, এইচ থেকে তুললাম। এইবারে এ এইচ যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে এখানে এইচ এর যে কোনো এলিমেন্ট নিই না কেন সেই এলিমেন্টটা এর সঙ্গে যদি কম্পোজ করে, যেহেতু এইচটা একটা গ্রুপ তাহলে ক্লোজার প্রপার্টি থেকে ওই এলিমেন্টটা এইচ এর মধ্যে থাকবে। আবার বলছি, যেহেতু এখানে এইচটা হচ্ছে একটা গ্রুপ
আর এটা এইচ এর এলিমেন্ট, তাহলে এইচ থেকে আমরা যে এলিমেন্ট তুলি না কেন সেটা এর সঙ্গে কম্পোজিশন করলে যেটা পাবো বাই ক্লোজার প্রপার্টি থেকে সেটা এইচ এর মধ্যে থাকবে। তাহলে আলটিমেট এভাবে প্রত্যেকটা এলিমেন্টের যেগুলো নেব সেগুলো সব এইচ এর মধ্যে থাকবে। সেখান থেকে আমরা বলতে পারি এ এইচ ইকুয়াল টু এইচ। ঠিক একই রকম ভাবে আমরা এইচ এ ইকুয়াল টু আমরা ঠিক একই রকম ভাবে আমরা এইচ এ ইকুয়াল টু আমরা এইচ বলতে পারি। ওকে, এটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি এ এইচ ইকুয়াল টু এইচ এ ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এইচ, এটা বলতে পারি। এটাকে আমরা 1 নম্বর দিলাম। ওকে, তাহলে যেহেতু এ এইচ ইকুয়াল টু ক্যাপিটাল এইচ আর এইচ এ ইকুয়াল টু ক্যাপিটাল এইচ দুটোকে আমরা ইকুয়াল করলাম, এটাকে আমরা 1 নম্বর দিলাম। এইবারে আমরা এলিমেন্টটাকে g h থেকে তুললাম, এ এলিমেন্টটা g h থেকে তুললাম। তাহলে এ এলিমেন্টটা যদি g h থেকে তুলি তখন আমরা কি পাবো, দেন এ এইচ ইকুয়াল টু কি হবে g h হবে। কেন হবে এ এইচ ইকুয়াল টু g h কেন হবে না, যদি এমনটা হয় ইফ এ এইচ ইকুয়াল টু এইচ তার মানে নিশ্চয়ই এটাকে এইচ এর এলিমেন্ট হতে হবে। যদি এ এইচ ইকুয়াল টু এইচ হয় তার মানে নিশ্চয়ই এটাকে এইচ এর এলিমেন্ট হতে হবে। ওই যে যেটা একটু আগে বলছিলাম এইচ ইকুয়াল টু যদি এইচ হয় তার মানে নিশ্চয়ই এইচ এর এলিমেন্ট যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গে এর কম্পোজিশন করলে কি পাচ্ছি না সেগুলো এইচ এর এলিমেন্ট পাচ্ছি, তার মানে এটাকে এইচ এর এলিমেন্ট হতে হবে। এটা যদি এইচ এর এলিমেন্ট হয় কিন্তু আমরা এখানে কি নিয়েছি না, আমরা এখানে এটা কি নিয়েছি এখান থেকে তুলেছি। তাহলে আমি এখানে রাফলি লিখলাম এটা তুলেছি g h থেকে, তার মানে নিশ্চয়ই এটা g এর মধ্যে আছে কিন্তু এটা h এর মধ্যে নেই। কিন্তু যদি আমরা এটা h লিখি আমরা কি দেখতে পাচ্ছি এটা কার মধ্যে রয়ে যাচ্ছে, h এর মধ্যে রয়ে যাচ্ছে এটা নিশ্চয়ই। তাহলে এটা একটা কন্ট্রাডিকশন হয়ে যাবে, তার জন্য আমরা নিশ্চয়ই তাহলে h ইকুয়াল টু এখানে h লিখতে পারি না এই কেসে। তাহলে h ইকুয়াল টু h হচ্ছে কেন না h আর h মাইনাস h আর g মাইনাস h শুধুমাত্র এই দুটো লেফট কোসেট রয়েছে। তাহলে h তাহলে এটা a h ইকুয়াল টু h হচ্ছে না, কন্ট্রাডিকশন। কারণ a h ইকুয়াল টু যদি h হয় এটা h এর এলিমেন্ট হয়ে যাচ্ছে, এটা কন্ট্রাডিকশন। তাহলে a h ইকুয়াল টু যদি h না হয় তার মানে নিশ্চয়ই a h ইকুয়াল টু g মাইনাস h হতে বাধ্য, কারণ আর তো কোনো লেফট কোসেট নেই, শুধুমাত্র দুটো লেফট কোসেট রয়েছে। আমি সেটাকে এখানে লিখে দিলাম, কেন না এখানে লিখলাম and g minus h is the only g minus h is the only left coset of capital H other than capital H ওকে, other than capital H। ঠিক একই রকম ভাবে আমরা রাইট কোসেটের ভ্যালু লিখতে পারি and h a equal to g minus h, কেন না since g minus h is the only right coset of capital H other than capital H। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি এখান থেকে a h equal to g minus h, h a equal to g minus h। তাহলে আমরা এখান থেকে বলতে পারি a h therefore h equal to h a for all a belongs to g minus h, কারণ a belongs to g minus h আরবিটারি নিয়েছিলাম, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিটা না এটা যদি h এর এলিমেন্ট হয় তাহলেও হচ্ছে কি a h equal to h এ, আবার এটা যদি g minus h এর এলিমেন্ট হয় মানে এখানেও যদি থাকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি a h equal to h এ। তাহলে এই দুটো রেজাল্ট থেকে 1 আর 2 থেকে কম্বাইন করে যদি আমরা লিখি তাহলে ফ্রম 1 and 2 এই দুটো থেকে যদি কম্বাইন করে লিখি তাহলে a h equal to h a for all a belongs to capital G। তাহলে যদি লেফট আর রাইট কোসেট যদি ইকুয়াল হয়ে যায় কোন একটা সাবগ্রুপের জন্য তখন আমরা এটাকে কি বলতে পারি নরমাল সাবগ্রুপ। তার মানে নিশ্চয়ই আমরা বলে দিতে পারি h টা কি হয়ে যাবে একটা নরমাল সাবগ্রুপ হবে, এটাই আমাদেরকে দেখাতে বলেছিল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ক্যাপিটাল H is a normal subgroup, capital H is a normal subgroup in capital G, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ক্যাপিটাল H টা হচ্ছে একটা কি নরমাল সাবগ্রুপ। তাহলে আবার আমি বলছি স্টেটমেন্টটা কি বলেছে, H যদি একটা সাবগ্রুপ হয় G এর আর ওদের ইনডেক্সটা যদি 2 হয় তাহলে H টা কি হচ্ছে নরমাল সাবগ্রুপ হচ্ছে। মনে রাখবে এটার কনভার্সটা কিন্তু 2 নয়, আমি কি বলেছি এখানে H টা যদি সাবগ্রুপ হয় আর ইনডেক্সটা যদি 2 হয় তাহলে সেটা নরমাল সাবগ্রুপ হচ্ছে।
এটার কনভার্সটা কিন্তু ট্রু নয়। নর্মাল সাবগ্রুপ হলেই যে ইন্ডেক্সটা ট্রু হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তার মানে আমি কি বললাম, এটার কনভার্সটা কিন্তু ট্রু নয়। নর্মাল সাবগ্রুপ হলেই যে তার ইন্ডেক্সটা ট্রু হবে এমন কিন্তু কথা বলা যায় না, কিন্তু ইন্ডেক্সটা যদি ট্রু হয় তখন সেটা নর্মাল সাবগ্রুপ হবে। ওকে, চলো একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। আমি নোট আকারে লিখে দিচ্ছি যে কনভার্সটা ট্রু নয়। নোট আকারে লিখছি, ধরলাম নোট 1। ওকে, লিখলাম দ্য কনভার্স ইজ ট্রু, নট ট্রু, ইজ নট ট্রু, কনভার্স ইজ নট ট্রু। ওকে, এই কনভার্সটা ট্রু নয়। ধরলাম একটা এক্সাম্পল নিয়ে, লেট ক্যাপিটাল জি ইকুয়াল টু, মানে গ্রুপটাকে নিলাম Z12 প্লাস, Z12 প্লাস নিলাম। ওকে, আর এইচটাকে নিলাম আমরা 3 বার, একটা সাইক্লিক সাবগ্রুপ নিলাম, এইচটাকে নিলাম 3 বার। ওকে, এইবারে তাহলে জেডটাকে নিলাম Z12 প্লাস, এইচটাকে নিলাম 3 বার। এইবারে জি যে গ্রুপটাকে আমরা নিয়েছি, জি এটাকে যদি গ্রুপ আকারে ভাবি তাহলে এটা একটা কমিউটেটিভ গ্রুপ। তাহলে দেন ক্যাপিটাল জি ইজ এ কমিউটেটিভ গ্রুপ। এটা দেখানোর দরকার নেই কমিউটেটিভ গ্রুপ হবে কিনা, তোমরা অনেক আগে গ্রুপের শুরুর দিকে দেখেছিলাম কি জন্য কমিউটেটিভ গ্রুপ হয়, এটা আমার বেশি কিছু বলার নেই। তাহলে জিটা হচ্ছে এখানে একটা কমিউটেটিভ গ্রুপ, আর এইচটা হচ্ছে তার একটা সাবগ্রুপ, এইচটা হচ্ছে তার একটা সাবগ্রুপ, and H is a subgroup of capital G। এইবারে যেহেতু জিটা হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ, এইচটা হচ্ছে তার একটা সাবগ্রুপ, আমরা একটু আগে একটা থিওরেম পড়ে এসেছিলাম যে একটা গ্রুপ যদি কমিউটেটিভ হয় তাহলে তার যে কোনো সাবগ্রুপ কি হবে নরমাল সাবগ্রুপ হবে। তাহলে যেহেতু এখানে জিটা কমিউটেটিভ গ্রুপ আর এইচটা হচ্ছে ওর একটা সাবগ্রুপ, তার মানে নিশ্চয়ই এখানে এইচটা কি হবে নরমাল সাবগ্রুপ হবে ওই থিওরেম অনুযায়ী। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ক্যাপিটাল এইচ ইজ এ, দেন ক্যাপিটাল এইচ ইজ এ নরমাল সাবগ্রুপ অফ ক্যাপিটাল জি। কিভাবে বললাম তোমরা বুঝেছো নিশ্চয়ই। আরো একবার বলছি, যেহেতু এখানে জিটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ আর এইচটা হচ্ছে তার একটা সাবগ্রুপ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এইচটা কি হবে নরমাল সাবগ্রুপ হবে। এইবারে আমরা এটা নরমাল সাবগ্রুপ দেখেছি। নাও এইচ যে সাবগ্রুপটা নিয়েছি, এর এলিমেন্ট গুলো কি কি হতে পারে 3 বার, ওর জেনারেটর হচ্ছে 3 বার, তাহলে 3 বার 6 বার 9 বার আর হচ্ছে 0 বার 12 বার, মানে হচ্ছে এখানে 0 বার, যেটা Z12 নিয়েছি, তাহলে 3 বার 6 বার 9 বার 0 বার। তাহলে ইনডেক্সটা একবার বের করব, देयरफॉर ইনডেক্স এটা ইকুয়াল টু কি জানি অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ। অর্ডার অফ জি, জি এর মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে Z12 দেখেই বুঝতে পারছি 12খানা এলিমেন্ট রয়েছে। অর্ডার অফ এইচ, এইচ এর মধ্যে কটা এলিমেন্ট রয়েছে 1 2 3 4, চারটে এলিমেন্ট রয়েছে, তার মানে আলটিমেট কত 3। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এইচটা কিন্তু নরমাল সাবগ্রুপ হচ্ছে বাট তাদের ইনডেক্সটা কিন্তু 2 হচ্ছে না। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এইচটা নরমাল সাবগ্রুপ হচ্ছে বাট তাদের ইনডেক্সটা 2 কিন্তু হচ্ছে না। তার মানে আলটিমেট কি এর কনভার্সটা ট্রু নয়। তার एग्जांपलটা এটা দিয়ে আমরা দেখিয়ে দিতে পারি যে নরমাল সাবগ্রুপ হলেই যে তার ইনডেক্স 2 হবে এমন কথাটা বলা যায় না, বাট ইনডেক্স যদি 2 হয় সেখান থেকে আমরা বলে দিতে পারি যে সেটা একটা নরমাল সাবগ্রুপ হবে। ওকে, কনভার্সটা ট্রু নয় বুঝে গেছো। এখানে আমি আরো একটা নোট আকারে লিখে দিচ্ছি একটা एग्जांपल। নোট আকারে আমি লিখছি, নোট 2 আকারে লিখলাম না, the alternating group A3 alternating group A3 is a normal subgroup of S3। কি বললাম না অল্টারনেটিভ গ্রুপ A3 টা কি হবে একটা নরমাল সাবগ্রুপ হবে কার S3। ওকে, এখানে A3 is a subgroup কার of S3। A3 টা হচ্ছে একটা সাবগ্রুপ কার S3। নাও অর্ডার অফ S3, S3 অর্ডার কত না 6, অর্ডার অফ A3, A3 অর্ডার কত 3,
তাহলে কি বললাম S3 এর অর্ডার কত, অর্ডার অফ S3 হচ্ছে 6, অর্ডার অফ A3 হচ্ছে কত 3। দেন তাহলে ইনডেক্স, এখানে ইনডেক্স হচ্ছে S3 A3 ইকুয়াল টু তাহলে অর্ডার অফ S3 বাই অর্ডার অফ A3, তাহলে 6/3 মানে 2। তাহলে যেহেতু এটা A3 টা হচ্ছে একটা সাবগ্রুপ কার S3, আর তাদের ইনডেক্সটা কত পেয়েছি 2, তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি A3 টা কি হবে একটা নরমাল সাবগ্রুপ হবে কার S3। তাহলে এখান থেকে বলে দিতে পারি A3 ইজ নরমাল সাবগ্রুপ অফ S3 ছিল। লেট G বি এ গ্রুপ, G যদি একটা গ্রুপ হয় and ZG টাকে ডিফাইন করেছে কিভাবে, X belongs to G such that XG equal to GX for all G belongs to capital G, so that ZG is a normal subgroup of capital G. ওকে, তাহলে এখানে ZG টাকে কি বলা হয়, সেন্টার অফ এ গ্রুপ। আগে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম এটা, ওই সাবগ্রুপের ওই জায়গাটা, সেন্টার অফ এ গ্রুপ, সেন্ট্রালাইজার অফ এ গ্রুপ, সেন্ট্রালাইজার হ্যান ত্যান যে জিনিসগুলো ছিল সেগুলো আমি আগেও বলেছিলাম। যাকে এখন তাহলে দেখো এখানে কি বলেছে, G যদি একটা গ্রুপ হয়, ZG টাকে যদি এভাবে ডিফাইন করা হয়, ZG হচ্ছে X belongs to G, যেখানে XY equal to GX for all G belongs to capital G, তাহলে আমাকে দেখাতে বলে যে ZG টা কি হবে একটা নরমাল সাবগ্রুপ। ওকে, এই অঙ্কটাকে আমরা কি করব, প্রথমে এটাকে আমরা সাবগ্রুপ দেখাবো, দেন আমরা নরমালের দিকে যাব। কি বললাম, প্রথমে এটাকে আমরা সাবগ্রুপ দেখাবো, তারপরে আমরা এটা নরমাল সাবগ্রুপ দেখাবো। তো সাবগ্রুপ দেখানোর আগে আমাকে ফার্স্ট কি করতে হবে, এটাকে নন এমটি দেখাতে হবে। ওকে, তো সেটাকে আমরা কিভাবে দেখাবো একটু দেখানো যাক। সলিউশন। ওকে, আচ্ছা সেটটাকে ডিফাইন করা রয়েছে এখানে কিভাবে না, ZG ইকুয়াল টু ডিফাইন রয়েছে এভাবে X belongs to G such that XG equal to GX, for all G belongs to capital G. ওকে, এভাবে ডিফাইন করেছে। তো ফার্স্ট এটাকে আমরা নন এমটি লেখার জন্য আমরা কি করলাম, এভাবে আমরা লিখতে পারি না, সিন্স EG ইকুয়াল টু G, যেখানে ইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, যেখানে ইটা হচ্ছে G তো একটা গ্রুপ, তাহলে ইটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে ইটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়ে থাকে G এর, তাহলে যে কোনো এলিমেন্টের সাথে কম্বিনেশন করলে আমি এমনটা পাবো যেহেতু ওটা আইডেন্টিটি এলিমেন্ট, তার মানে আলটিমেট এই রিলেশনটা যদি হোল্ড করে থাকে, এখান থেকে আমরা বলতে পারি, দেন এই রিলেশনটা যদি হোল্ড করে থাকে তাহলে এখান থেকে, আচ্ছা আরো একটা জিনিস লিখলাম, যেহেতু ইটা আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এই রিলেশনটা হোল্ড করবে ফর অল G belongs to capital G, ফর অল G belongs to capital G। যদি এমনটা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কেমন, ওহো একটু ভুল হয়ে গেছে, এটা ইকুয়াল টু ছিল। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, জাস্ট এটার সঙ্গে আমরা এটাকে কম্পেয়ার করছি, করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইটা তাহলে আলটিমেট কার এলিমেন্ট, ZG এলিমেন্ট। কেন না, ZG এলিমেন্ট হতে গেলে এই রিলেশনটা হোল্ড করতে হবে ফর অল G এর জন্য, আর X টাও G এলিমেন্ট, কিন্তু X টার আগে ফর অল নেই, ওটা ফর অল নেই, এটা কিছু সংখ্যক এলিমেন্টের জন্য, ঠিক আছে, কয়েকটা এলিমেন্ট হতে পারে সেটা আমরা জানি না, কিন্তু সবার জন্য নয়, কিন্তু এই জিটা হচ্ছে সবার জন্য হতে হবে। তাহলে আমি এখান থেকে যেহেতু ইটা G এর আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে EG ইকুয়াল টু GE লিখতে পারি ফর অল G belongs to capital G। তারপর আলটিমেট ইটা কার এলিমেন্ট হয়ে গেল, ZG এর এলিমেন্ট, কেন না এই রিলেশনটা হোল্ড করেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইটা কার এলিমেন্ট, belongs to ZG। তাহলে ইটা যদি ZG এর এলিমেন্ট হয়ে যায়, তার মানে নিশ্চয়ই আমরা বলতে পারি ZG টা হচ্ছে নন এমটি সাবসেট একটা G এর, তার মানে দ্যাট ইজ ZG is a non-empty subset of capital G। এখান থেকে আমরা বলে দিতে পারি তাহলে ZG টা হচ্ছে একটা non-empty subset of capital G। ওকে, এইবারে আমরা এটাকে non-empty দেখালাম, এবারে এটাকে আমরা কি করব না সাবগ্রুপ দেখাবো। সাবগ্রুপ দেখাতে গেলে আমরা কি করব, দুটো এলিমেন্ট এখান থেকে তুলে নিলাম, let A, B belongs to ZG। তাহলে A আর B দুটো এলিমেন্ট কি করলাম, ZG থেকে তুলে নিলাম। তাহলে A আর B যদি ZG এর এলিমেন্ট হয়ে থাকে তাহলে এই রিলেশনটা হোল্ড করবে, তাহলে আমরা বলতে পারি তখন দেন AG ইকুয়াল টু GA, এটাকে আমরা 1 নম্বর দিলাম, আর BG ইকুয়াল টু GB, এটাকে আমরা 2 নম্বর দিলাম। যেহেতু A আর B এই দুটো ZG এর এলিমেন্ট, তাহলে এই রিলেশনটা হোল্ড করবে, তাহলে সেখান থেকে আমরা এই দুটো লিখতে পেরেছি। এইবারে আমরা কি করব, ফর অল G belongs to capital G। এইবারে আমরা নাও A B ইনভার্স G এটা ক্যালকুলেট করছি, ঠিক আছে, কেন করছি আমি একটু পরে বলছি। তাহলে এটাকে আমরা লিখতে পারি A B ইনভার্স G,
আচ্ছা জি, এরপর আমরা এটাকে লিখতে পারি বি বি ইনভার্স, এমনটা লিখতে পারি। কেন না বিটা তো জি এর এলিমেন্ট আর জিটাও তো একটা গ্রুপ, তাহলে বি বি ইনভার্স আইডেন্টিটি হয়ে যাবে, তার জন্য আমরা এটা লিখতে পারি। ওকে, এইবার যেহেতু এটা একটা গ্রুপ তাহলে আমি ব্র্যাকেটটাকে সরাতে পারি, এটাকে আমি লিখলাম এ বি ইনভার্স জি বি বি ইনভার্স, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিকে কাজে লাগিয়ে আমরা ব্র্যাকেটটাকে সরালাম। আচ্ছা এবার জিবি, জিবি সমান কি ছিল, এই যে বিজি, তাহলে আমি এটাকে লিখতে পারি এ বি ইনভার্স বিজি বি ইনভার্স, এমনটা লিখতে পারি, পাশে লিখে রাখলাম বাই টু। আচ্ছা এইবারে এটাকে আমরা লিখতে পারি, মানে ব্র্যাকেটটা আমরা তুলে দিই, তাহলে এ বি ইনভার্স বি, তাহলে এমনটা থাকছে এ বি ইনভার্স বি জি বি ইনভার্স। এটা মানে আইডেন্টিটি ই হয়ে যাবে, তার মানে আলটিমেট ওটা যদি আইডেন্টিটি ই হয়ে যায় তার মানে আলটিমেট আমরা কি পাচ্ছি এ জি বি ইনভার্স, কারণ এটা আইডেন্টিটি হয়ে যাচ্ছে। আচ্ছা এবার এ জি মানে কি ছিল, এই যে এ জি মানে কি ছিল, জি এ ছিল, এ জির জায়গায় আমরা লিখলাম জি এ বি ইনভার্স, এ জি জায়গায় আমরা কি লিখলাম জি এ বি ইনভার্স, এখানে লিখে রাখলাম বাই 1। আচ্ছা এবার এটাকে আমরা লিখলাম জি এ বি ইনভার্স, এটাকে আমরা কি করলাম জি এ বি ইনভার্স। এইবারে দেখো যদি এমনটা হয়, জাস্ট এভাবে দেখো, জেড জির এলিমেন্ট হতে গেলে এই রিলেশনটা হোল্ড করতে হবে, ঠিক আছে, কার জন্য, ফর অল জি এর জন্য, এক্সটাও জি এর জন্য, এক্সটাও জি এর এলিমেন্ট বাট ওটা জিটা হচ্ছে ফর অল। এবারে তাহলে দেখো এই টোটালটাকে আমরা এক্স ভাবছি, এখান থেকে এই টোটালটাকে আমরা এক্স ভাবছি, তাহলে এক্স জি, এই যে এক্স জি ইকুয়াল টু জি এক্স, ইকুয়াল টু জি এক্স, এমনটা হচ্ছে যেখানে এই রিলেশনটা কার জন্য হোল্ড করছে না ফর অল জি এর জন্য, ফর অল জি এর জন্য। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেয়ারফর আমরা কি দেখতে পাচ্ছি না এ বি ইনভার্স জি ইকুয়াল টু জি এ বি ইনভার্স ফর অল জি বিলংস টু, for all g belongs to capital G, for all g belongs to capital G। তাহলে এই রিলেশনটা হোল্ড করছে for all g belongs to capital G, আর এই যে a b ইনভার্স এটা কার এলিমেন্ট, এটাও তো j এর এলিমেন্ট। কেন j এর এলিমেন্ট না এটা তুলেছি কোথা থেকে আমরা zg থেকে, এটা যদি zg এর এলিমেন্ট হয় তার মানে নিশ্চয়ই এটা g এর মধ্যেও আছে, এটা যদি zg এর এলিমেন্ট হয় এটা g এর মধ্যে রয়েছে, তাহলে এটা যদি g এর এলিমেন্ট হয় আর বিটাও যদি জি এর এলিমেন্ট হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো বি ইনভার্সটাও জি এর এলিমেন্ট, আবার এ বি ইনভার্স এটাও জি এর এলিমেন্ট, যেহেতু গ্রুপ তার মানে দেখতে পাচ্ছি এ বি ইনভার্স এটা জি এর এলিমেন্ট, আর এই রিলেশনটা হোল্ড করছে ফর অল জি এর জন্য, দেখতে কেমন এমনটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ বি ইনভার্স তাহলে কার এলিমেন্ট, নিশ্চয়ই জেড জি এর এলিমেন্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা ইমপ্লাই করছে এ বি ইনভার্স কার এলিমেন্ট, নিশ্চয়ই জেড জি এর এলিমেন্ট, জেড জি এলিমেন্ট। ওকে, এইবারে আমরা জেড জি এলিমেন্ট, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না নাও এ আর বি এই দুটো এলিমেন্ট তুলেছিলাম কোথা থেকে, জেড জি থেকে, এরা ইমপ্লাই করছে কি না এ আর বি দুটো এলিমেন্ট তুলেছিলাম জেড জি থেকে, এরা কি ইমপ্লাই করছে না এ বি ইনভার্স বিলংস টু জেড জি এলিমেন্ট, এ বি ইনভার্স কার এলিমেন্ট, জেড জি এলিমেন্ট। তার মানে আমি এখান থেকে বলে দিতে পারি ZG টা কি হচ্ছে একটা না একটা সাবগ্রুপ হবে, এখান থেকে আমরা বলতে পারি ZG ইজ এ সাবগ্রুপ, ইজ এ সাবগ্রুপ অফ ক্যাপিটাল G। এখান থেকে আমরা কি বলতে পারি তাহলে ZG টা কি হবে, একটা G এর সাবগ্রুপ হবে। ওকে, এই সাবগ্রুপ দেখানোর জন্য এটাই তো দরকার হয়, সাবগ্রুপ দেখানোর জন্য এটাই দরকার হয়, এই রিলেশনটা যেটা আমরা আগে করে এসেছি যে সাবগ্রুপ দেখানোর জন্য। তাহলে এটা কি হলো সাবগ্রুপ হলো। এবারে আমরা এটাকে নরমাল দেখাবো, ঠিক আছে, নরমাল দেখানোর জন্য আমরা কি করলাম let h equal to zg ধরে নিলাম। ওকে, এবার একটা এলিমেন্ট তুলে নিলাম g থেকে, let x belongs to capital G, then xh এটাকে কিভাবে ডিফাইন করব আমরা না xh such that h টা কার এলিমেন্ট, h এর এলিমেন্ট, এইটা সমান আমরা লিখতে পারি hx such that h belongs to capital H। কেন লিখলাম বা কিভাবে লিখলাম না h টা যদি h এর এলিমেন্ট হয়, h টা যদি h এর এলিমেন্ট হয়, h মানে কি নিয়েছি z এর এলিমেন্ট, তার মানে h টা কার এলিমেন্ট, z এর এলিমেন্ট। তাহলে h যদি h এর এলিমেন্ট হয় এটা ইমপ্লাই করছে h টা কার এলিমেন্ট, z এর এলিমেন্ট, h টা কারণ h ইকুয়াল টু আমরা z নিয়েছি, z এর এলিমেন্ট,
তার মানে এবার ZG এলিমেন্ট যদি হয়, ZG এলিমেন্টগুলোকে কিভাবে ডিফাইন করেছি, এই যেভাবে তারা কমিউট করবে। ZG এলিমেন্টটাকে কিভাবে ডিফাইন করেছি, আর ZG এলিমেন্ট যদি হয় তারা কি হচ্ছে, কমিউট হবে। তার মানে H commutes with every element of capital G, every element of capital G, যেহেতু H টা ZG এলিমেন্ট, তার মানে এই রিলেশনটা হোল্ড করবে, এটাই তো কমিউটেটিভ। এই প্রপার্টিটা কি, কমিউটেটিভ প্রপার্টি। তার মানে আলটিমেট কি হচ্ছে, H কমিউট করবে every element of capital G, সেটাই তো বোঝাচ্ছে, যেটা ডিফাইন করেছে এভাবে। তার মানে এটা লিখতে পারি আর Hx, যেখানে such that x belongs to H, তার মানে আলটিমেট ক্যাপিটাল Hx, এইটা পাচ্ছি। তাহলে আলটিমেট আমরা কি দেখতে পাচ্ছি, xh equal to hx for all x belongs to capital G। এই যে x belongs to capital G টা নিয়েছিলাম, এটা আরবিটারি নিয়েছিলাম, তাহলে for all this, তার মানে কি লেফট কোসেট আর রাইট কোসেট সেম হয়ে যাচ্ছে, তার মানে আলটিমেট কি হচ্ছে, এটা নরমাল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারি এটা ইমপ্লাই করবে ক্যাপিটাল H ইজ নরমাল সাবগ্রুপ অফ ক্যাপিটাল G, কারণ অলরেডি আমরা সাবগ্রুপ দেখিয়ে এসেছি, আর এখানে হচ্ছে নরমাল সাবগ্রুপ হলো। আর H মানে কি, এটা ZG, তাহলে ZG ইজ এ নরমাল সাবগ্রুপ অফ ক্যাপিটাল G। ওকে, তাহলে ZG টাকে আলটিমেট কি দেখলাম, এটা একটা নরমাল সাবগ্রুপ হলো G এর। তাহলে ZG টাকে নরমাল সাবগ্রুপ দেখানোর জন্য আমরা কি করলাম, প্রথমে নন এমটি দেখালাম, দেন ওটাকে সাবগ্রুপ দেখালাম, দেন আমরা নরমাল দেখালাম। ওকে, ব্যাস অঙ্কটা এখানেই কমপ্লিট হলো, খুব ভালো একটা অঙ্ক। আচ্ছা, এইবারে আমরা এই থিওরেমটা থেকে একটু দেখি কি বলেছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, নরমালিটি চেক করার জন্য এটা খুব কাজে লাগে, খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, 2017 তে এসেছিল। কি বলেছে, টেস্ট ফর নরমালিটি, লেট ক্যাপিটাল H বি এ গ্রুপ, H যদি একটা লেট ক্যাপিটাল G বি এ গ্রুপ, G যদি একটা গ্রুপ হয়, H ইজ এ সাবগ্রুপ অফ G, H টা যদি একটা G এর সাবগ্রুপ হয়, দেন H ইজ নরমাল ইন ক্যাপিটাল G, তার মানে H টা হচ্ছে একটা নরমাল সাবগ্রুপ হবে কার, G এর, ইফ এন্ড অনলি, IF এর, ইফ এন্ড অনলি না কখন, x যদি G এর এলিমেন্ট হয়, H যদি H এর এলিমেন্ট হয়, ইমপ্লাই করবে x H ইনভার্সটা H এর এলিমেন্ট। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ইফ এন্ড অনলি কন্ডিশন রয়েছে, তার মানে H টা যদি নরমাল হয় তাহলে এই রিলেশনটা হোল্ড করবে, আবার যদি এই রিলেশনটা যদি হোল্ড করে থাকে তাহলে ওটা নরমাল হবে। ঠিক আছে, চলো প্রুফটা করা যাক, খুব ভালো একটা প্রুফ, প্রায় পরীক্ষাতে আসে। ওকে, তো প্রথমে আমরা H টা হচ্ছে নরমাল সাবগ্রুপ একটা ধরে নিলাম। ওকে, লেট ক্যাপিটাল H বি এ নরমাল সাবগ্রুপ অফ ক্যাপিটাল G। তাহলে কি বললাম, H টাকে আমরা একটা নরমাল সাবগ্রুপ ধরে নিলাম কার, G এর। তাহলে H টা যদি নরমাল সাবগ্রুপ হয় G এর, তাহলে আমরা নরমাল সাবগ্রুপের ডেফিনিশন অনুযায়ী আমরা বলতে পারি দেন AH ইকুয়াল টু HA ফর অল A বিলংস টু ক্যাপিটাল H। নরমাল সাবগ্রুপের ডেফিনিশন অনুযায়ী তাহলে আমরা কি বলতে পারি না, AH ইকুয়াল টু HA ফর অল A বিলংস টু ক্যাপিটাল G। ওকে, এইবারে আমরা কি করলাম, লেট X একটা এলিমেন্ট তুললাম G থেকে, H একটা এলিমেন্ট তুললাম H থেকে। ওকে, দেন যদি এমনটা হয় তাহলে এই রিলেশনটা হোল্ড করছে G এর যে কোনো এলিমেন্টের জন্য, তার মানে সে x এর জন্য এই রিলেশনটা হোল্ড করবে। তাহলে আমরা তখন বলতে পারি দেন xh ইকুয়াল টু hx, এইটাকে বলতে পারি কি হবে না বাই 1। ওই এক নম্বর রেজাল্টটাকে কাজে লাগালাম, কারণ এর যে কোনো G এর যে কোনো এলিমেন্টের জন্য এই রিলেশনটা হোল্ড করে, এখানে x টাও তো G এর এলিমেন্ট, তাহলে এটা হোল্ড করবে xh ইকুয়াল টু hx। এটা যদি হয় তাহলে xh ইকুয়াল টু hx যদি হয়, আমরা আজকে ক্লাসের শুরুতে নরমাল সাবগ্রুপে যখন ডেফিনিশন পড়ে এসেছিলাম তখন আমরা একটা নোট লিখেছিলাম, ওই নোটটাকে যদি কাজে লাগাই তাহলে এটাকে আমরা লিখতে পারি xh ইকুয়াল টু h1x ফর সাম h1 belongs to capital H, for some h1 belongs to capital H। ওকে, আচ্ছা এইবারে আমরা এটাকে কি করলাম, xh x ইনভার্স। ওকে, রাইটে কি করলাম, x ইনভার্স দিয়ে গুণ করলাম, তার মানে আলটিমেট এটা h1 হয়ে যাবে। এইবারে h1 টা কার এলিমেন্ট, h এর এলিমেন্ট, তাহলে বিলংস টু ক্যাপিটাল H, তার মানে h1 হয়েছে এটা h এর এলিমেন্ট, তার মানে আলটিমেট কি এইটা কার এলিমেন্ট হয়ে গেল, h এর এলিমেন্ট। তাহলে আমরা আলটিমেট আমরা কি দেখতে পাচ্ছি না, দেয়ারফর x belongs to capital G, x টা G থেকে তুলেছিলাম, h belongs to capital H, এটা ইমপ্লাই করছে x ইনভার্সটা কার এলিমেন্ট, belongs to capital H। এটাই আমাদেরকে দেখাতে বলেছিল যে যদি H টা নরমাল সাবগ্রুপ হয়ে থাকে তাহলে x belongs to G,
h বিলংস টু h, এটা ইমপ্লাই করবে কি না x h, x ইনভার্স কার এলিমেন্ট h এলিমেন্ট, ব্যাস হয়ে গেল। আচ্ছা এইবারে এটার উল্টোটা প্রুভ করতে হবে, কনভার্সটা প্রুভ করতে হবে, ঠিক আছে। আমি এটাকে মুছে ফেললাম। এইবারে আমরা এই রিলেশনটা হোল্ড করে এটাকে ধরে নিলাম। আগেরটা আমরা কি করেছিলাম না এইচটা হচ্ছে নরমাল সাবগ্রুপ ধরে নিয়েছিলাম, নিয়ে এটা দেখিয়েছিলাম। এবার এটাকে ধরে নেব, নিয়ে আমরা নরমাল সাবগ্রুপ দেখাবো। আচ্ছা ওকে, কনভার্সলি let x belongs to g, h belongs to capital H imply করবে x h x inverse belongs to capital H। ওকে, কনভার্সলি আমরা এই রেজাল্টটাকে ধরে নিলাম। আচ্ছা আমাদের কি দেখাতে বলেছে, ওটা নরমাল সাবগ্রুপ দেখাতে বলেছে। ওটা যদি নরমাল সাবগ্রুপ দেখাতে বলে তার মানে আলটিমেট লেফট আর রাইট কোষের দুটোকে ইকুয়াল দেখাবো। তার মানে আলটিমেট আমরা যদি এমনটা দেখাতে পারি a h equal to h a for all a belongs to g, তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারবো ওটা একটা নরমাল সাবগ্রুপ, বলে দিতে পারবো। এবার এটা দেখানোর জন্য দুটোই তো সেট, লেফট কোষের রাইট কোষের যাই হোক না কেন এটা তো সেট, তাহলে এটা দেখানোর জন্য আমরা a h সাবসেট অফ h এ দেখাবো, আবার h এর সাবসেট অফ a h দেখাবো। যদি এভাবে দেখিয়ে দিতে পারি তাহলে দুটো ইকুয়াল হয়ে যাবে। ওখান থেকে আমরা কি বলে দেবো, ওরা নরমাল সাবগ্রুপ। ওকে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা এটা ধরে নিয়েছি। এইবারে করলাম let a belongs to capital G, a একটা g এর এলিমেন্ট তুলে নিলাম। let এবারে p একটা এলিমেন্ট তুললাম কোথা থেকে, a h থেকে। p একটা এলিমেন্ট তুললাম কোথা থেকে, a h থেকে। তাহলে p এলিমেন্টটা যদি a h এর এলিমেন্ট হয় তাহলে p এলিমেন্টটা দেখতে কেমন হবে, যেহেতু p টা a h এর এলিমেন্ট তাহলে দেখতে হবে a h2 for some h2 belongs to capital H, for some h2 belongs to capital H, এভাবে লিখতে পারি। এইবারে আমরা এটাকে এভাবে লিখতে পারি a h2 এটাকে লিখতে পারি a ইনভার্স a, যেহেতু a টা কার এলিমেন্ট, g এর এলিমেন্ট, আর g টা হচ্ছে গ্রুপ, তাহলে এটা আইডেন্টিটি হয়ে যাবে a ইনভার্স a, এভাবে লিখতে পারি। এবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থেকে আমরা কি করলাম, ব্র্যাকেটটাকে সরালাম, তাহলে a h2 a ইনভার্স। ওকে, এইবারে এটাকে আমরা কি ধরলাম, h3 ধরলাম, তাহলে h3a। পাশে এখানে আমরা বলে দিচ্ছি কেন না, সিন্স a h2a ইনভার্স এটা কার এলিমেন্ট, এটা সমান আমরা কি ধরেছি না h3 ধরেছি, h3 এটা কার এলিমেন্ট, a h2a ইনভার্সটা কার এলিমেন্ট না এটা h এর এলিমেন্ট। কেন এটা h এর এলিমেন্ট, এই যে এখান থেকে আমরা বলে দিতে পারি যে এটা h এর এলিমেন্ট হবে কিভাবে, h2 টা কার এলিমেন্ট, h এর এলিমেন্ট, h2 টা কার এলিমেন্ট, h এর এলিমেন্ট, এই যে এখানে রয়েছে h2 টা কার এলিমেন্ট, h এর এলিমেন্ট, এই h2 টা। আচ্ছা a আর a ইনভার্স, a টা কার এলিমেন্ট, g এর এলিমেন্ট। তাহলে x যদি g এর এলিমেন্ট হয়, h যদি h এর এলিমেন্ট হয়, তাহলে x h x ইনভার্স কার এলিমেন্ট হয়ে যায়, h এর এলিমেন্ট হয়ে যায়। ঠিক সেম ভাবে এখানে a টা g এর এলিমেন্ট আর h2 টা h এর এলিমেন্ট, তার মানে নিশ্চয়ই a h2 a ইনভার্স কার এলিমেন্ট হয়ে যাবে, h এর এলিমেন্ট হয়ে যাবে, এই লজিক অনুযায়ী। আচ্ছা তাহলে আলটিমেট এখান থেকে আমরা দেখলাম এটা h এর এলিমেন্ট। তাহলে এবার h3a এটা কার এলিমেন্ট হয়ে যাবে, এটা নিশ্চয়ই কার মধ্যে রয়েছে, বিলংস টু h এর মধ্যে রয়েছে। এটা কার মধ্যে রয়েছে, নিশ্চয়ই বিলংস টু h এর মধ্যে রয়েছে। দেয়ারফর তাহলে আমরা p এলিমেন্টটা তুলেছিলাম কোথা থেকে, h থেকে। p এলিমেন্টটা চলে গেল কোথায়, h এ। p এলিমেন্টটা তুলেছিলাম কোথা থেকে, h থেকে। p এলিমেন্টটা কোথায় চলে গেছে, h এ। তার মানে নিশ্চয়ই h টা সাবসেট অফ h এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি h সাবসেট অফ h এ। এটাকে আমরা 1 নম্বর দিলাম, এটাকে আমরা 1 নম্বর দিলাম, এটাকে আমরা 1 নম্বর দিলাম। এবারে কি করব, জাস্ট এর উল্টোটা। এখানে যেমন p টা h থেকে তুলেছিলাম, এবারে একটা q এলিমেন্ট তুলব। এবারে আমি একটা q এলিমেন্ট তুলছি, এখানে লিখলাম let q belongs to, এটা p টা তুলেছিলাম h থেকে, তাহলে q টা তুলবো কোথা থেকে, h এ থেকে। তাহলে q টা যদি h এর এলিমেন্ট হয় তাহলে q টা দেখতে কেমন হবে, ইকুয়াল টু h4a এমন নিলাম, for some h4 belongs to capital H, h4 টা কার এলিমেন্ট, ক্যাপিটাল H এর এলিমেন্ট। এখানে আমরা লিখলাম এবারে a ইনভার্স h4a, এবার ব্র্যাকেটটাকে সরালাম, তাহলে a ইনভার্স h4a। এবারে a এইটা থেকে আমরা লিখলাম, আচ্ছা এটার আগে একটা কাজ করলাম আমরা, আমাদের টার্গেট হচ্ছে এমনটা নিয়ে আসতে হবে x h x ইনভার্স, এখানে a ইনভার্স রয়েছে, আমি a ইনভার্স সমান b কল করলাম, তাহলে b h4 b ইনভার্স পাশে আমি লিখে দিলাম here b ইকুয়াল টু কি দিয়েছি আমরা, a ইনভার্স এমনটা। এইবারে যদি এমনটা হয় এটাকে আমরা তাহলে লিখলাম a
H5 কেন না সিন্স বি H4 বি ইনভার্স এটা সমান H5 নিয়েছি সে এটা কার এলিমেন্ট H এর এলিমেন্ট নতুন করে কিছু বলার নেই এই আগের মতো একই লজিকে এটা H এর এলিমেন্ট তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি Q ইকুয়াল টু কি পাচ্ছি AH5 তাহলে AH5 তার মানে নিশ্চয়ই এটা কার মধ্যে রয়েছে AH এর মধ্যে রয়েছে এটা কার মধ্যে রয়েছে AH এর মধ্যে রয়েছে তাহলে কিউটা তুলে এলিমেন্টটা তুলেছিলাম কোথা থেকে H এ থেকে তাহলে কিউটা চলে গেল কোথায় কিউটা চলে গেল কোথায় AH এ কিউটা তুলেছিলাম H এ থেকে কিউটা চলে গেল কোথায় AH এ তার মানে নিশ্চয়ই H এ সাবসেট অফ AH তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না therefore HA সাবসেট অফ AH এটাকে আমরা 2 নম্বর দিলাম এখান থেকে আমরা লিখতে পারি HA সাবসেট অফ AH তাহলে from 1 and 2 তাহলে এক নম্বরে কি পেয়েছিলাম AH সাবসেট অফ HA এখানে পেয়েছি HA সাবসেট অফ AH তাহলে এক দুই থেকে আমরা কি লিখতে পারি না AH ইকুয়াল টু HA for all A belongs to capital G তাহলে AH ইকুয়াল টু যদি HA হয় for all A belongs to capital G তার মানে নিশ্চয়ই H টা কি হয়ে যাবে একটা নরমাল সাবগ্রুপ হবে তাহলে এটা ইমপ্লাই করছে H is a normal subgroup of capital G H is a normal subgroup of capital G ব্যাস থিওরেমটা প্রুভ হয়ে গেল খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম সবাই খুব ভালো করে বোঝার চেষ্টা করবে বুঝে ভালো করে থিওরেমটা পড়ে রাখবে ওকে এইভাবে আমরা এই অঙ্কটা একটু দেখি কি বলেছে এটা একটা অঙ্ক না অ্যাকচুয়ালি একটা থিওরেম আগে যে থিওরেমটা করলাম ওটার অল্টারনেটিভ স্টেটমেন্ট নরমালিটি চেক করার অল্টারনেটিভ স্টেটমেন্ট ওকে তাহলে অল্টারনেটিভ স্টেটমেন্টে কি বলছে দেখা যাক G যদি একটা গ্রুপ হয় let capital G be a group G যদি একটা গ্রুপ হয় and capital H is a subgroup of capital G H যদি একটা সাবগ্রুপ হয় G এর then H is normal subgroup হবে of G H টা হচ্ছে normal subgroup হবে G এর কখন if and only যদি AH A inverse তা কি হবে subset of capital H হবে for all A belongs to capital G ওকে এটাও if and only condition ওকে তাহলে যদি নরমাল সাবগ্রুপ হয় তাহলে এটা হবে বা এটা হলে নরমাল সাবগ্রুপ হবে দুটোই হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট এটা যেমন 2012 তে এসেছিল চলো তাহলে প্রুফটা করা যাক ওকে প্রুফটা ওকে তো প্রথমে আমরা let capital H be a normal subgroup of capital G ওকে আমরা ধরে নিলাম H টা হচ্ছে একটা নরমাল সাবগ্রুপ কার G এর তাহলে প্রথমে আমরা ধরে নিলাম H টা কি একটা নরমাল সাবগ্রুপ কার G এর যেহেতু H টা হচ্ছে নরমাল সাবগ্রুপ G এর তাহলে নরমাল সাবগ্রুপের ডেফিনিশন অনুযায়ী then AH equal to HA for all A belongs to capital G এটা লিখতে পারি for all A belongs to capital G এটা লিখতে পারি এইবারে যদি এটা হয় AH equal to HA তাহলে নিশ্চয়ই আমরা লিখতে পারি for all H belongs to capital H comma AH equal to H1A for some H1 belongs to capital H ওই যে ডেফিনিশন লিখে নোট লিখে এসেছিলাম আমরা নরমাল সাবগ্রুপের ডেফিনিশনটা জাস্ট পড়েই এটা যদি হয় তাহলে for all H belongs to capital H এইবারে আমরা এটাকে কি করলাম রাইটে A ইনভার্স দিয়ে সব গুণ করে দিলাম তাহলে AH A ইনভার্স ইকুয়াল টু H1 রাইটে যদি আমরা A ইনভার্স দিয়ে গুণ করে দিই এবারে H1 টা কার এলিমেন্ট বিলংস টু ক্যাপিটাল H তার মানে আলটিমেট এটা কার এলিমেন্ট হয়ে গেল H এর এলিমেন্ট হয়ে গেল যে কোন ফর অল H এর জন্য H এর যে কোন এলিমেন্টের জন্য এটা কার এলিমেন্ট হয়ে গেল H এর এলিমেন্ট হয়ে গেল যদি এমনটা হয় তার মানে নিশ্চয়ই আমরা বলতে পারবো AH A ইনভার্স সাবসেট অফ ক্যাপিটাল H for all A belongs to capital G for all A belongs to capital G ওকে তাহলে H টাকে আমরা নরমাল সাবগ্রুপ ধরে নিয়েছিলাম এটা দেখিয়ে দিলাম AH A ইনভার্সটা সাবসেট অফ ক্যাপিটাল G এবার এই রেজাল্টটা ধরে নেব নিয়ে আমরা নরমাল সাবগ্রুপ দেখাবো ওকে আমি এটা মুছে নিলাম conversely let AH A inverse subset of capital H for all A belongs to capital G এই রেজাল্টটা ধরে নিলাম এবার আমরা নরমাল সাবগ্রুপ দেখাবো তো নরমাল সাবগ্রুপ দেখাবো মানে কি করব AH equal to H এ দেখাবো for all A belongs to capital G তার মানে AH সাবসেট অফ H দেখাবো আবার HA সাবসেট অফ AH দেখাবো যেমনটা আগের থিওরেমে করে এসেছিলাম আমরা একই রকম মেকানিজম
ওকে, এর জন্য আমরা কি করলাম, লেট ধরে নিলাম এ একটা এলিমেন্ট তুললাম জি থেকে, লেট এ বিলংস টু ক্যাপিটাল জি। লেট পি একটা এলিমেন্ট তুললাম এ এইচ থেকে। ওকে, দেন তাহলে পিটা যদি এ এইচ এর এলিমেন্ট হয় তাহলে পিটা দেখতে কেমন হবে, এ এইচ টু ফর সাম এইচ টু বিলংস টু ক্যাপিটাল এইচ, এমনটা দেখতে হবে। এইবারে আমরা এটাকে কি করলাম, এ এইচ টু এটার সঙ্গে আমরা কি নিলাম না এ ইনভার্স এ, এমনটা নিলাম, এটা ই হয়ে যাবে, নিতেই পারি। এইবারে যেহেতু এটা হচ্ছে জি এর এলিমেন্ট এবং জিটা গ্রুপ, তাহলে আমি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থেকে ব্র্যাকেটটাকে সরাতে পারি, তাহলে এ এইচ টু এ ইনভার্স এ, এমনটা লিখতে পারি। এইবারে এটাকে আমরা এইচ থ্রি ধরলাম, তাহলে এইচ থ্রি এ। ওকে, এখানে আমরা লিখে দিচ্ছি সিন্স এ এইচ টু এ ইনভার্স ইকুয়াল টু এইচ থ্রি, সে এইবারে এই এলিমেন্টটা কার এলিমেন্ট না এ এইচ টু এ ইনভার্সটা নিশ্চয়ই বিলংস টু এ এইচ এ ইনভার্সের এলিমেন্ট, এটা নিশ্চয়ই কার এলিমেন্ট না এ এইচ এ ইনভার্সের এলিমেন্ট। আবার এ এইচ এ ইনভার্সটা কার সাবসেট, এইচ এর সাবসেট, সাবসেট অফ ক্যাপিটাল এইচ, সাবসেট অফ ক্যাপিটাল এইচ। ওকে, যদি এমনটা হয় তাহলে এই যে এইচ থ্রি এ এটা কার এলিমেন্ট, এইচ এর এলিমেন্ট, তাহলে দেয়ারফর আমরা কি দেখতে পাচ্ছি, পিটাকে তুলেছিলাম এইচ থেকে, পিটা চলে গেল এইচ এ, তার মানে নিশ্চয়ই এ এইচ সাবসেট অফ এইচ এ, এটাকে আমরা 1 নম্বর দিলাম। তাহলে পিটা তুলেছিলাম এইচ থেকে, এবার পিটা তুলবো একটা কিউ একটা এলিমেন্ট তুলবো কোথা থেকে, এইচ এ থেকে। ওকে, তাহলে লেট কিউ বিলংস টু এইচ এ, কিউ একটা এলিমেন্ট তুললাম এইচ এ থেকে। দেন তাহলে কিউ ইকুয়াল টু, তাহলে কেমনটা দেখতে হবে না এইচ ফোর এ ফর সাম এইচ ফোর বিলংস টু ক্যাপিটাল এইচ, ফর সাম এইচ ফোর বিলংস টু ক্যাপিটাল এইচ, এটার সমান আমরা লিখলাম এ এ ইনভার্স এইচ ফোর এ, এমনটা। এবার এটাকে আমরা ব্র্যাকেটটা সরালাম, এ ইনভার্স এইচ ফোর এ, এমনটা লিখতে পারি। এইবারে এটাকে এই ফর্মে আনার জন্য কি করলাম, এ ইনভার্স সমান বি ধরে নিলাম আগেরটাতে যেমন করেছিলাম, তাহলে বি এইচ ফোর বি ইনভার্স, এখানে লিখলাম হোয়ার বি ইকুয়াল টু এ ইনভার্স, এভাবে ধরে নিয়েছি। আচ্ছা, এ ইনভার্স এটা এটা যদি জি এর এলিমেন্ট হয়, এটা যদি জি এর এলিমেন্ট হয়, এ ইনভার্সটাও কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট, তার মানে নিশ্চয়ই বিটাও জি এর এলিমেন্ট হলো। এইবারে এ এই যে এলিমেন্টটা পেয়েছি এটা সমান আমরা h5 ধরে নিলাম, তাহলে h5 সিন্স b h4 b ইনভার্স ইকুয়াল টু h5 সে বিলংস টু, এটা কার এলিমেন্ট নিশ্চয়ই b h b ইনভার্স এলিমেন্ট, যেটা আবার h এর সাবসেট, যেটা আবার h এর সাবসেট। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি এটা কার এলিমেন্ট, এ এইচ এর এলিমেন্ট, তাহলে কিউটা তুলেছিলাম এইচ এ থেকে, কিউটা চলে গেল এ এইচ এ, তার মানে আলটিমেট বলতে পারি এইচ এ সাবসেট অফ এ এইচ, এটাকে 2 নম্বর। তাহলে এখানে দেখলাম কি এ এইচ সাবসেট অফ এইচ এ, এখানে দেখলাম এইচ এ সাবসেট অফ এ এইচ। তাহলে এই 1 আর 2 কে কম্বাইন যদি করে দিই, তাহলে 1 আর 2 থেকে আমি কি লিখতে পারি, তাহলে ফ্রম 1 and 2 এই দুটো থেকে আমরা লিখতে পারি না এ এইচ ইকুয়াল টু এইচ এ ফর অল এ বিলংস টু ক্যাপিটাল জি, তার মানে নিশ্চয়ই এইচটা কি হয়ে গেল, ইজ এ নরমাল সাবগ্রুপ, ইজ এ নরমাল সাবগ্রুপ অফ ক্যাপিটাল জি। তাহলে ব্যাস গ্রুপটা এখানেই কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এইবারে আমরা এই অঙ্কটা একটু দেখি কি বলেছে। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক, 2014 এ এসেছিল অঙ্কটা। ওকে, এবার অঙ্কটা আমরা একটু দেখি কি বলেছে। লেট জি বি এ গ্রুপ, জি যদি একটা গ্রুপ হয় ইন হুইচ এ বির হোল কিউব ইকুয়াল টু এ কিউব বি কিউব ফর অল এ কমা বি বিলংস টু ক্যাপিটাল জি। ওকে, বলেছে জি যদি একটা গ্রুপ হয় এ বির হোল কিউব ইকুয়াল টু এ কিউব বি কিউব ফর অল এ বি বিলংস টু ক্যাপিটাল জি, লেট ক্যাপিটাল এইচ ইকুয়াল টু এক্স এর কিউব সাজ দ্যাট এক্স বিলংস টু জি। বলেছে এইচ সেটটাকে কিভাবে ডিফাইন করেছে না এক্স এর কিউব, এখানে এক্সটা জি এর এলিমেন্ট, যদি এমনটা হয় এইচটা নরমাল সাবগ্রুপ দেখাতে বলেছে জি এর। তো ফার্স্ট কি করব আমরা, এটাকে সাবগ্রুপ দেখাবো, দেন নরমাল। ঠিক আছে, সাবগ্রুপ দেখানোর আগে আমরা কি করব, এটাকে নন এমটি দেখাবো আগে। ঠিক আছে,
ওকে, তাহলে এটা সলিউশন কিভাবে করা যায় দেখা যাক। এটা 2014 এ এসেছিল সিউতে। আচ্ছা, সেটটাকে ডিফাইন করেছে কিভাবে, h ইকুয়াল টু রয়েছে x এর কিউব, x বিলংস টু ক্যাপিটাল জি। ওকে, ফার্স্ট এটাকে আমরা নন এমপি দেখানোর চেষ্টা করছি। তাহলে সিন্স e বিলংস টু ক্যাপিটাল জি আর e কিউব ইকুয়াল টু e, ইটা জি এর এলিমেন্ট, ইটা হচ্ছে জি হচ্ছে একটা গ্রুপ বলে দিছো, তাহলে ইটা হচ্ছে তার আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আইডেন্টিটি যদি এলিমেন্ট হয় তাহলে e কিউব ইকুয়াল টু e, এভাবে আমরা লিখতে পারি। তাহলে e কিউব ইকুয়াল টু যদি e হয়, এটা কার এলিমেন্ট হয়ে গেল, h এর এলিমেন্ট হয়ে গেল। কেন না, h এর এলিমেন্ট হতে গেলে কি হতে হবে, g এর এলিমেন্ট হতে হবে আর কিউব ফর্মে থাকতে হবে। তাহলে আমি এখান থেকে কি দেখলাম না, ইটা তো জি এর এলিমেন্ট আর এটা কিউব ফরম্যাটে রয়েছে, e কিউব ইকুয়াল টু e লিখতে পারি, তার মানে আলটিমেট এটা h এর এলিমেন্ট হয়ে গেল। এখান থেকে আমরা বলতে পারি h টা কি হয়ে গেল, একটা নন এমপ্টি সাবসেট অফ g। তাহলে এটা ইমপ্লাই করছে h ইজ এ নন এমপ্টি সাবসেট অফ ক্যাপিটাল জি। ওকে, এইবারে এটাকে আমরা সাবগ্রুপ দেখাবো। এর জন্য কি করলাম, আমরা দুটো এলিমেন্ট তুলে নিলাম। লেট পি আর কিউ, দুটো এলিমেন্ট তুললাম এইচ থেকে। তাহলে পি আর কিউ যদি এইচ এর এলিমেন্ট হয়, দেখতে কেমন হবে, এমনটা হবে। তাহলে তখন আমরা লিখতে পারি দেন পি ইকুয়াল টু এক্স এর কিউব, কিউ ইকুয়াল টু ওয়াই এর কিউব ফর সাম এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল জি, ফর সাম এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল জি। যেহেতু পি আর কিউ এইচ এর এলিমেন্ট, ওই এইরকম দেখতে হবে, তার জন্য আমি এমনটা লিখলাম। এইবারে আমরা এটা ক্যালকুলেট করছি, পি কিউ ইনভার্স সাবগ্রুপ দেখাবো তার জন্য। তাহলে পি সমান কি ছিল, এক্স এর কিউব, তাহলে এক্স এর কিউব, কিউব সমান কি ওয়াই এর কিউব, তাহলে ওয়াই এর কিউবের হোল ইনভার্স। তাহলে এটা এক্স এর কিউব, এটাকে লিখলাম ওয়াই ইনভার্স, এটা হোল কিউব, এভাবে লিখতে পারি। আচ্ছা, এইবারে এখানে আমাদের একটা কন্ডিশন ছিল এইটা, এ বি যদি যে কোনো জি এর যে কোনো দুটো এলিমেন্টের জন্য এ বির হোল কিউব ইকুয়াল টু এটা হয়, তাহলে আমি এর জায়গায় এটাকে ভাবছি x আর b এর জায়গায় y ইনভার্স ভাবছি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে x y ইনভার্স এটার হোল কিউব লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি। এইবারে কেন লিখলাম না, পাশে লিখে দিলাম সিন্স a b এর হোল কিউব ইকুয়াল টু a কিউব b কিউব ফর অল a b বিলংস টু ক্যাপিটাল জি। ওকে, আচ্ছা, এইবারে এটা তাহলে কার এলিমেন্ট, h এর এলিমেন্ট। কেন না, h এর এলিমেন্ট হতে গেলে কি হতে হবে, কিউব ফরম্যাটে থাকতে হবে, এটা কিউব ফরম্যাটে রয়েছে। আর x টাকে কি হতে হবে, g এর এলিমেন্ট হবে। আর x y ইনভার্স তো g এর এলিমেন্ট, এখানে x y ইনভার্সটা g এর এলিমেন্ট। কেন না, x টা x আর y দুটোই তো g এর এলিমেন্ট, তার মানে নিশ্চয়ই x y ইনভার্স g এর এলিমেন্ট হবে, যেহেতু g টা গ্রুপ। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আলটিমেট দেয়ারফর p আর q দুটোকে আমরা h থেকে তুলেছিলাম, এরা ইমপ্লাই করছে p q ইনভার্স কার এলিমেন্ট, h এর এলিমেন্ট। তার মানে নিশ্চয়ই h টা কি হয়ে গেল, h ইজ এ সাবগ্রুপ, h ইজ এ সাবগ্রুপ অফ ক্যাপিটাল জি। তাহলে প্রথমে নন এমপ্টি দেখালাম h টাকে g এর, দেন h টাকে সাবগ্রুপ দেখালাম। এইবারে এটাকে আমরা নরমাল দেখাবো, এইবারে এটাকে আমরা নরমাল দেখাবো, ঠিক আছে। ফার্স্ট নন এমপ্টি দেখালাম, এরপরে আমরা সাবগ্রুপ দেখালাম, এইবার এটাকে আমরা নরমাল দেখাবো। এর জন্য আমরা কি করলাম, লেট h বিলংস টু ক্যাপিটাল H একটা এলিমেন্ট তুললাম আর x একটা এলিমেন্ট তুললাম g থেকে, h একটা এলিমেন্ট তুললাম h থেকে আর x একটা এলিমেন্ট তুললাম কোথা থেকে, g থেকে। দেন তাহলে h টা যদি h এর এলিমেন্ট হয়, h এর এলিমেন্ট গুলো দেখতে কেমন, এমনটা x এর কিউব। তার মানে আমি h ইকুয়াল টু লিখতে পারি a কিউব for some a belongs to capital G, for some a belongs to capital G, therefore x h x inverse এইটা আবার ক্যালকুলেট করব, কেন করব সেটা আমি একটু পরে বলছি। তাহলে x h মানে নিয়েছিলাম কি আমরা a কিউব, x ইনভার্স এমনটা লিখতে পারি। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি এমনটা a কিউবটাকে। এইবারে এটাকে আমরা এমন ভাবে লিখতে পারি x a x ইনভার্স x a x ইনভার্স x a x ইনভার্স এমনটা লিখতে পারি। এই যে x ইনভার্স x এগুলো আইডেন্টিটি হয়ে যাবে, এটা আইডেন্টিটি এটা আইডেন্টিটি, তার মানে a কিউ a থাকবে তিনটে, এমনটা লিখতে পারি। তাহলে এটার সমান আমি আলটিমেট লিখতে পারি x a x ইনভার্স এটা হোল কিউব। তাহলে এটা যখনই হোল কিউব হয়ে গেল দেখতে এমনটা হয়ে গেল। ওকে, এবার এটা কার এলিমেন্ট দেখবো আমরা,
এক্সটা কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট, এটা অলরেডি বলে দিয়েছিলাম কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট, এই যে এখানে রয়েছে লেখা। তাহলে এখানে এক্সটা কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট, এটা কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট। তাহলে যদি জি এর এলিমেন্ট হয়, এক্স ও জি এর এলিমেন্ট, এ ও জি এর এলিমেন্ট, এক্স ইনভার্স ও জি এর এলিমেন্ট, তাহলে টোটালটা আলটিমেট কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট। তাহলে টোটালটা যদি এটা জি এর এলিমেন্ট হয়ে যায়, তার মানে নিশ্চয়ই এটা কার এলিমেন্ট হয়ে গেল, বিলংস টু ক্যাপিটাল এইচ। এটা কার এলিমেন্ট হয়ে গেল, এইচ এর এলিমেন্ট। কেন না সিন্স এক্স এ এক্স ইনভার্স, এটা কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট। তাহলে এইটা জি এর এলিমেন্ট হয়ে গেল। আর এমন দেখতে কেমন হয়েছে এমনটা, তাহলে এটা কার এলিমেন্ট হয়ে গেল, এইচ এর এলিমেন্ট। আলটিমেট আমরা কি পাচ্ছি, দেয়ারফর এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু এইচ ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল জি, এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। এটার জন্য আমরা পাচ্ছি, যদি এমনটা হয় তার মানে আমরা একটু আগে নরমালিটি চেক করে এসেছি, যে নরমালিটি চেক করার জন্য যে একটা থিওরেম একটু আগে করে এলাম, যে নরমাল হবে কখন, যে এটা যদি এইচ এর এলিমেন্ট হয়, এক্স এইচ এক্স ইনভার্স এইচ এর এলিমেন্ট হয়, তখন আমরা কি বলবো, এইচটা নরমাল। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি এইচটা কি হচ্ছে, ইজ এ নরমাল সাবগ্রুপ, নরমাল সাবগ্রুপ অফ ক্যাপিটাল জি। এইচটাকে কি বলবো, একটা নরমাল সাবগ্রুপ অফ ক্যাপিটাল জি। তাহলে প্রথমে কি করলাম, এটাকে নন এমটি দেখালাম, দেন আমরা কি দেখালাম, সাবগ্রুপ দেখালাম, তারপর আমরা কি দেখালাম, নরমাল দেখালাম। ব্যাস, এরপরে এভাবে আমরা নরমাল সাবগ্রুপ দেখিয়ে দিলাম, ব্যাস অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল।